শামাপা, এই আওয়ামী লীগ পতনের পর গত এক বছরে আগের তুলনায় বিএনপির আয় বেড়েছে বেশ খানিকটা। মানে কেউ মানে কোনো একটা হিসাবে সেটা দেখা যাচ্ছে 13% আপনার নিজের এবং দলের আয়, সবারই আয় এই হারে বেড়েছে কিনা, এবং যে প্রশ্নটি ইদানিং আমি সবাইকে, বিশেষ করে বিএনপি সবাইকে করছি, যে দলের নিজস্ব আয় এবং ব্যক্তিগত আয় সেটি আসলে আপনারা কিভাবে ব্যাখ্যা দিবেন? দলের প্রধান যারা আছেন তারা আয়টা কিভাবে করছেন? এই সময় আপনাদের ব্যয়, আয় কি অবস্থা, এটি বেড়েছে কিনা? আপনি ফুল টাইম রাজনীতিবিদ কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার ঠিকানার দর্শক এবং আমার সহ আলোচককেও আমি শুভেচ্ছা জানাই। দেখুন, বিএনপি তো অনেক মানে যথেষ্ট পুরনো একটা দল। এখানে অনেক প্রবীণ রাজনীতিবিদরা আছে যাদের ফুল টাইম অকুপেশন পলিটিক্স, মানে অকুপেশন না, ফুল টাইম তারা 24 ঘন্টা রাজনীতি করেন। আবার অনেকে আছেন যে তাদের একটা প্রফেশন আছে, তারা রাজনীতি ও বিএনপির সাথে জড়িত আছেন। আয় ব্যয়ের হিসাব, আমি ব্যক্তিগতভাবে আমার আয়ের কথা যদি বলেন, আমার আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি, আমার বাবার যেরকম ছিল। হ্যাঁ, তো আমারও আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি। রাজনীতি অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে। আপনি যদি নির্বাচনী এলাকা বলেন বা অন্য সব জায়গায়, মানে ইন জেনারেল সবকিছুরই যেরকম দাম বেড়েছে, রাজনীতিরও দাম বেড়েছে। তো আপনার এক নেতাকর্মী আছে, আপনার যদি নির্বাচনী এলাকা থাকে তাদের টেক কেয়ার আছে, বিভিন্ন জনের পাশে যদি থাকতে হয়, আপনার অবশ্যই এটা ব্যয়বহুল একটা ব্যাপার। সেখানে তো এটা একটা পার্সোনাল দিক থেকে আমি বললাম যে যেসব রাজনীতিবিদরা রাজনীতি করেন ফুল টাইম এবং তাদের একটা প্রফেশন থাকাটা জরুরি আমি মনে করি, কারণ একটা আয়ের উৎস তো দরকার। আমি ব্যক্তিগতভাবে আমার একটা আয়ের উৎস আছে, তো আমি হয়তো সেটা করতে পারি, বাট সেটা আমি আমার ব্যক্তিগত ব্যাপার বললাম। দলে তো এটা আয় আছে, আমাদের আয় কিভাবে আছে সেটা তো আমাদের মানে ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেখানে আয় ব্যয়ের হিসাবটা জমা হয়, রিসেন্টলি জমাও দিয়েছে। এখানে আমাদের সদস্য পদ নবায়ন হয়, আমাদের বিভিন্ন দেশে যে আমাদের ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীরা, ইউনিয়ন, উপজেলা, জেলা, ইভেন কেন্দ্রীয় এক্সিকিউটিভ কমিটি যারা আছে তারাও এই ফান্ডে তাদের, মানে যাদের দলীয় মানে পার্টির যে ইয়েটা দেওয়া হয় তারা কন্ট্রিবিউট করে, সেটা তো তারা করছে, যে অ্যামাউন্টটা তাদের ধার্য করা আছে দল থেকে। এবং ধরেন শামাপা, আমার এখানে দুইটা প্রশ্ন আছে। একটা প্রশ্ন হচ্ছে, আমরা বিএনপির আয় দেখতে পাচ্ছি 1 কোটি থেকে 5 কোটি বা 6 কোটি, আমি যদি এরকমও ধরি, এটা রাফ হিসাবে আপনারা যে আয়টা দেখাচ্ছেন, কিন্তু আমরা দেখতে পাই কিন্তু বিএনপির মতো বড় দলের একটা বড় সভা, মানে বিভাগীয় সভা হোক, কোনো একটা নগর কেন্দ্রিক একটা সভা হোক, সেই সভাতেও কখনো কখনো এর চেয়ে বেশি টাকা খরচ হয় বলে কেউ কেউ আমাদের বলে থাকেন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি এটা ঠিকই বলেছেন, রাজনীতি এখন একটা ব্যয়বহুল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তার ফলে কি এখন শুধু আপনারা যারা বড়লোক আছেন তারাই শুধু রাজনীতি করবেন, আমরা রাজনীতিতে আসতে পারবো না? না না, অবশ্যই না। আমি নিজেকে বড়লোক বলছি না, আমার একটা আয়ের উৎস আছে। বাট আপনার তো এখন ব্যাপার হচ্ছে কি, শুনেন আমি বলি। এখানে আপনার যে কোনো একটা পাবলিক মিটিং করতে হলে বা যে কোনো একটা সভা করতে হলে অবশ্যই সেখানে টাকার খরচ হয়। সেখানে অনেকে ব্যক্তিগত পর্যায় থেকে কন্ট্রিবিউট করে, যারা অ্যাফোর্ড করতে পারে দলকে কন্ট্রিবিউট করে, যারা দলের অ্যাক্টিভলি দল করে, তার নিজের থেকেই করে। এটা যদি আপনি এটা দলকে ভালোবেসে করে, দলের নেতা হিসেবে করে, দলের কর্মী হিসেবে করে, অনেকেই করে। এখন কিন্তু আপনার হাসিনা যাওয়ার আগে পরে সব মিলিয়ে যদি আপনি ধরেন, গত কয়েক বছরে কিন্তু বিএনপির প্রত্যেকটা সবাই কিন্তু আমি যত নলেজে আছে আমার, যে এটা যে সেন্ট্রাল থেকে যে টাকা দেওয়া হয়েছে বিভিন্ন জায়গা থেকে লোক আসার জন্য বা অঙ্গসঙ্গ, তা কিন্তু নয়। অনেকে কিন্তু নিজের পকেটের পয়সা খরচ করেও তখন এসেছে। আমি জানি সেটা ব্যক্তিগতভাবে। হ্যাঁ, আমার বিভাগে আমি বলতে পারি যারা অনেকে এসছে, কিন্তু সেটা দলকে ভালোবেসে এসছে, একটা আন্দোলন চলছে সেই জন্য এসছে, এবং সেই স্পিরিট নিয়ে কিন্তু অনেকেই এসছে। ওকে, এবং নিজের বাগাইটের পয়সা খরচ করেছে। সেটা ঠিক, কিন্তু যখন আপনারা ক্ষমতায় যাওয়ার কাছাকাছি বা ক্ষমতা যাওয়ার দৌড়ে আছেন, তখন কিন্তু একটু ম্যাট্রিক্সটা চেঞ্জ হয়। যারা নিজের থেকে আসে তারা একটা সুদূর প্রসারী চিন্তা ভাবনা নিয়েই আসে। যেমন আমি যদি এখন আমার বন্ধুকে চিন্তা করি, যে আসলে এখন বিএনপি সভায় যাইতে চাবে, আপনাকে অনেকগুলি টাকা দিয়েই যাইতে চাবে আপনার পাশে শুধু বসার জন্য, তার একটা স্বার্থ থাকবে।
সেই জায়গা থেকে আমি এটা বলতেছি যে মানে আপনারা এটা স্বচ্ছ ওই কিনা। রাজনীতি দেখেন, ওই রাজনীতি থেকে তো আমরা বেরোয় আসতে চাই। দল আমি মনে করি বেরোয় ওই আসছেন ওই কিনা? ধরনের পলিটিক্স, আসতে তো চান হ্যাঁ মানে আমি আসছেন কিনা? আমি না না আমি মনে করি দেখেন দলে এখন যাদের এই দল যে হার্ডলাইনে গত 1 বছর ধরে আছে হাসিনা হুম, পালিয়ে যাওয়ার পরে, হুম, যেমন ধরেন যে যেখানে যেটা র্যান্ডম শুনছে বহিষ্কার করা হচ্ছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা দলে পুরনো আছে তাদেরকে দেশে বিদেশে যারাই অনেকদিন ধরে কাজ করছে তাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করা হচ্ছে। তা আমি তো মনে করি যে নতুন কাউকে তো আমি আশেপাশে এখন পর্যন্ত দেখছি না। হুম, যারা পুরনো এতদিন ধরে 17 বছর ধরে হ্যাঁ সংগ্রাম করছে তারাই আমি দেখছি। হ্যাঁ, নমিনেশনের সময় আপনি বহু নতুন মুখ দেখবেন, সেটা সব বড় দলই দেখা যায়, তারা নমিনেশন চাইতে আসে। হুম। কিন্তু এটা দলের উপর ডিপেন্ড করে যে দল যে কর্মী বা যে নেতাটা দলের পিছনে শ্রম দিচ্ছে বা কাজ করছে তাকে নমিনেশন দিবে না একজন নতুন কাউকে দিবে। ওকে। তো সেটা আমি আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে দল এখন ইটস অ্যাবাউট টাইম যে না, এই আচ্ছা এই শ্যামাপা, এই এই প- এই শ্যামাপা- শিফটটা হোক। শ্যামাপা, এই পর্যায়ে এটা আমার শেষ প্রশ্ন, মানে রাজনীতি তো আর পেশা হইতে পারে না। মানে ধরেন আমি যদি এখন একটা দলের রাজনীতি করি, ওকে আমাকে বেতন দিবে, টাকা দিবে, মানে টাকাটা আমি কই পাবো? ধরেন আমি এখন সাংবাদিকতা করে কিছু টাকা পাই, আমি এখন পলিটিক্স করতে গেলাম, আমি এটা বুঝতে চাইতেছি যে এই পলিটিক্স করতে গেলাম, ধরেন বিএনপি করতে গেলাম, ধরেন হাসান ভাইয়ের দলই করতে গেলাম, ওইটা থেকে আমি টাকা পাবো, মানে এটার হিসাবটা কি? বিদেশে শুনেন, বিদেশে কিন্তু অনেক অনেক পলিটিক্যাল বিদেশে পার্টি হয়, আছে বিদেশে হয়, দেশে না না কি বিভিন্ন হবে? দেশে দে গেট পেইড ফর ইট, তাই না? ওকে, তারা একটা রাইট একটা রাইট পায়। রাইট, বাংলাদেশে কমিউনিস্ট পার্টিও পায়। হ্যাঁ, বাংলাদেশে তো বিএনপি বা আওয়ামী লীগ বা এই জামাত আমি জানি না পায় হুম, নাকি, এরকম কোন দল কিন্তু কোন দল থেকে কোনো কমিউনিস্ট টাকা পার্টি পায়, পয়সা আমরা কমিউনিস্ট পার্টি দেওয়া পায়। হয় না। কমিউনিস্ট পার্টি পায়, ভালো কথা, দে আর জি, লাকি, জি। তারা পায়। কিন্তু বিএনপির মতো এত বড় দলে একটা দল মেনটেন হুম। করা, সেখানে তো এখানে এখানে দল থেকে তো এরকম কিছু হয় না। বাট আমি মনে করি পলিটিক্স কখনো পেশা হতে পারে না। পলিটিক্স অফকোর্স আমরা কিন্তু এই লোকটা প্যাশন চলবে থেকে করি, কিন্তু এই আমরা লোকটা দেশকে চলবে কি ভালোবাসি করে? করি। এই লোকটা ঘরের মানে হ্যাঁ, মানে বউ একজন বাচ্চারা খাওয়াবে না কি না করে? না না একজন শিক্ষক রাজনীতি করছে না, একজন ডাক্তার রাজনীতি করছে না, একজন ইঞ্জিনিয়ার রাজনীতি করছে না। ওকে, আমি সবাই তো এক ব্যবসায়ী তাকে রাজনীতি করছে। তাকে একটা পেশা হিসেবে তো একটা কিছু থাকতে মানে হবে। ও একটা পেশা পেশা হিসেবে হিসেবে একটা একটা কিছু কিছু থাকতে থাকতে হবে। হবে। হ্যাঁ, ডেফিনেটলি, কারণ রাজনীতি যেমন ছাত্র দল, হুম, আমি দেখেছি যে ছাত্রদের তো টাকা পয়সা থাকার কথা না, ছাত্ররা কিভাবে চলবে, ছাত্র রাজনীতি করবে কিভাবে? ছাত্র দল আই থিঙ্ক সেটা দলের দেখা উচিত যে তাদের শ্যামাপা, তাদের তারা শ্যামাপা, আমি এই জায়গায় একটু আপনার কিভাবে করবে। শ্যামাপা, এই জায়গায় আপনার একটু আটকাই এবং এই প্রশ্নটা করি, আপনাদের দলীয় প্রধানের পেশা কি তাহলে আসলে? ওনার অবশ্যই আয়ের উৎস নিশ্চয়ই আছে, আমরা কেউ জানি তাহলে না উনি কেন? কিভাবে ওনারা এখন এইটা উনি এতদিন ধরে দেশের বাইরে আছেন, হুম, ওনার ফ্যামিলি আছে, ওনার স্ত্রী আমার ডক্টর জোবাইদা কর্মরত আছেন। তো ওনাদের আয়ের উৎস তো ফ্যামিলি থেকেও আসতে পারে, আয়ের উৎস বিভিন্ন জায়গা থেকে আসতে পারে। ওকে, আয়ের উৎস তো সেটা যে পাবলিক নলেজ হতে হবে, আমার আয়ের উৎস তো পাবলিক নলেজ না। আমার আয়ের উৎস আপনি জানেন না, বাট দ্যাট ডাজন্ট মিন যে আমার কোনো আয় নাই। হ্যাঁ, তো আয়ের উৎস যে সবার জানতে হবে এমন কোনো কথা নেই। অ্যাজ লং অ্যাজ উনি ট্যাক্স ফাইল করছেন, অ্যাজ লং অ্যাজ ওনার ফাইলস সব না ক্লিয়ার আছে, ধরেন দ্যাটস অল ইট ধরেন ম্যাটার্স। শ্যামাপা, এটা মনে হইতে পারে যে আমি কিন্তু জনাব তারেক রহমান রে, বেগম খালেদা জিয়ারে খুবই পছন্দ করি, বাংলাদেশের সব লোকরে আমি পছন্দ করি, কিন্তু ঘটনা হচ্ছে যে ধরেন আমার মেয়ে যদি জনাব তারেক রহমানের মতো হইতে চায়, তো সে যদি আমরা জানতে চায় যে উনি কি করেন, তাহলে আমাকে বলতে হবে যে উনি আসলে পলিটিক্স করেন, তাই তো? না না, ওনার আয়ের উৎস ওনার ফ্যামিলি থেকে আসে নিশ্চয়ই, ওনার ওকে, ফ্যামিলি থেকে আসে নিশ্চয়ই, সেটা তো তাহলে অবশ্যই আরো অবশ্যই তাহলে সেটা আমি আরো আরো বললাম। ভয়ঙ্কর হ্যাঁ, হইলো, ও তাহলে আমার থেকে টাকা নিয়ে রাজনীতি করবে, তাই তো? আপনার মেয়ে তো আপনার কাছ থেকে টাকা চাইতে পারে, আমার ওকে, বাবা বেঁচে থাকলে আমি বাবার কাছে আমি টাকা চাইতেই পারি, ওকে, এটা সমস্যা কি? আপনাকে অনেক ধন্যবাদ আপা। আমি একটু বাবা মারা তো ছেলে মেয়েদেরকে করবে। কেন আমি কথা আমি বলবো? একটু জানাবো, তো আমরা এই মোটামুটি ভাবে জিনিসগুলো হয়তো জনাব আলম, আমরা মোটামুটি আমি যদি ভাবে জাস্ট এটুকু শেষ করি, না না আমি একটু বলি, এটুকু শেষ করি শুধু। আচ্ছা শেষ করেন, করেন করেন তো করেন প্লিজ। এই জিনিসগুলো হচ্ছে আসলে পরিস্থিতি ওই টাইমে প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষে এই বিভিন্ন জিনিসের রেফারেন্স ক্রিয়েট করেছিল, যেগুলো এখন মানুষ 3-4 বছর পিছনে গিয়ে ওগুলো খেটে বের করে। আবার আপনি যখন আমরা চতুর্থ বর্ষে ছিলাম বা মাস্টার্সে ছিলাম, তখন দেখবেন যে আমরা কিরকম গঠনমূলক লেখাগুলো লিখতাম এবং সরাসরি সেগুলো সমালোচনা করতাম। এবং সর্বশেষ 24-এর ইলেকশনে আমি বাড়িতে থেকেও ভোট দিতে যাইনি, এটি আমার ফেসবুক পোস্টে বলেছিলাম। এবং আমি স্পষ্ট করে বলেছিলাম যে আমাদের মতো ভীরু কাপুরুষ এবং ঠিক স্বার্থপর আছে, মানুষ এর চেয়ে বেটার রাষ্ট্র ব্যবস্থা ডিজার্ভ ঠিক করে না। ঠিক কারণ আছে, তখনও আমরা সরাসরি এটির বিরোধিতা না করে এটির বিভিন্ন ভাবে ভালো দিকগুলো তুলে ধরছিলাম, সুন্দর গণতন্ত্রায়নের কথা বলছিলাম। ওকে, তো সেই জায়গা থেকে যখন আমাদের কাছে এই সুযোগটি আসে যে না,
এই অন্যায়গুলো হচ্ছে কোটা সংস্কারের যে আমাদের 18 পরিপত্র বাতিল, এটি একটি অনেক বড় অন্যায় পুরো দেশের চাকরি প্রত্যাশীদের সাথে। আমরা এটি নিয়ে রাজপথে নামি, যখন আমাদের ভাই বোনদের রক্ত ঝরানো হয়, হত্যা সাজিস, করা হয়, এই তখন আমাদের মনে হয়েছে এই যে না, ব্যাপারগুলি এভাবে আর চলতে সাজিস, পারে না, আমাদের এবার ঘুরে দাঁড়াতে হবে। আমরা একটু মুভ এবং ফরওয়ার্ড আমরা করি, তখন ওই আমরা একটু মুভ সাহসটি ফরওয়ার্ড করে করি রাজপথে সাজিস। ধীরে ধীরে এক দফার দিকে যাই। সাজিস, এবং আমরা এই কথাগুলি যেটা আমরা সবশেষে এই কথাগুলি ছাত্র আমরা জনতার প্রতিদিন অভ্যুত্থানের শুনি, মাধ্যমে শেষ হয়। এই কথাগুলি আমরা প্রতিদিন শুনি, পড়ি, শুনতে ভালোও লাগে, কিন্তু সময় একটু কনস্ট্যান্ট আছে। আমি সোজা প্রশ্নে আসি। কেউ কেউ আমাকে বলেন যে আপনারাও যে জায়গার থেকে আপনি এসছেন, ছাত্রলীগের যে রাজনীতির কথা আপনি বলছিলেন, যে অত্যাচার নিপীড়নের কথা বলছিলেন, সেই অত্যাচার নিপীড়নের আমরা সরাসরি সাক্ষী। আপনাকে আর এটি মানে ব্যাখ্যা করে না বললেও চলবে, আপনি নিশ্চয়ই জানেন। কিন্তু আপনারাও কি এখন ছাত্রলীগের সেই জায়গাটাই দখল করেছেন কিনা? আপনারাই কি এখন একটা শোডাউন ভিত্তিক একটা জায়গায় আপনারা নিজেদেরকে দেখতে চান কিনা? সেই জন্য যত রকম মানে আপনাকে দেখা যায়, আপনি বা হাসনাত বা নাহিদ বা মাহফুজ এত চমৎকার করে কথা বলেন, কিন্তু অন্য সময় দেখা যায় যে আপনারা প্রায়ই একে হুমকি দিচ্ছেন, তাকে ধমকি দিচ্ছেন, তাকে বলছেন যে এখান থেকে বাদ করে দিবেন, এটা করে দিবেন। এরকম কেন? মানে এই শোডাউনের একটা প্রক্রিয়া কিন্তু আপনারা চালু রেখেছেন, মানে এটা কেন? মানে এরকম না হইলে আমরা যারা আপনাদের সাবজেক্ট আছি, আমাদেরকে আপনারা শাসন করতে পারেন না, মানে আপনাদের একজন প্রভুর জায়গায় যাইতে হয়, ছাত্রলীগ আওয়ামী লীগের মতোই। বা সায়ন থেকে যখন বলবো তখন বলবো বিএনপি বা তার সহযোগী সংগঠনের মতোই। দেখুন, এই জায়গায় একটি কথা বলি, সেটি হচ্ছে যে আমরা আসলে 5ই অগস্টের অভ্যুত্থান পরবর্তী সময় একদম লম্বা একটা সময় ধরে, ইভেন আজকের দিন পর্যন্ত আমাদের বিভিন্ন দিক থেকে আমাদের চক্রান্তের গন্ধ আসে, বিভিন্ন দিক থেকে বিভিন্ন নাশকতার বিভিন্ন রকমের যে প্ল্যান, সেগুলো আমাদের সামনে বিভিন্ন ভাবে আসে। এবং সবচেয়ে বড় কথাটি হচ্ছে যে এই যে এই অপশক্তিটি মনে করে আমরা যখন একটু শান্ত হয়ে যাই, তখন মনে করে যে সকল ছাত্র জনতা আবার ঘরে ফিরে গিয়েছে, ক্লাসে ফিরে গিয়েছে। এবং ওই সময়টিতে তারা এমন ভাবে, আমরা দেখেছি সচিবালয়, আপনি নিজেই দেখেছেন, আমরা হাইকোর্টে দেখেছি, আমরা বিভিন্ন জায়গায় এটি দেখি, আমরা গার্মেন্টস কর্মী, আমরা সাভারের দিকে দেখেছি, তারা বিভিন্ন ভাবে বিভিন্ন রূপে ফিরে আসে। এবং তখন ফিরে আসে যখন দেখে আমরা কিছুটা শান্ত হয়ে গিয়েছি। তখন ওই যে আমাদের 3 অগস্ট কিংবা 18, 19 জুলাই কিংবা 5 অগস্টের যে মানে হুঙ্কার দিয়ে রাজপথে থাকা, রাজপথে নামা, ঠিক ওইভাবে আসতে হয়। কিন্তু সত্যি কথা এটি যে আমরা আসলে ওইভাবে আসতে চাই না, এবং আমরা চাই ধীরে ধীরে যে বিষয়গুলো সংস্কার প্রয়োজন, রাষ্ট্রের স্বার্থে এখনই যে বিষয়গুলোতে কাজ করা প্রয়োজন, ওই বিষয়গুলোতে আমরা কাজ করি। এবং কাজ করে আমরা এই বাংলাদেশকে যে জায়গায় দেখতে চাই, এবং সবশেষে একটি জনগণের ভোটে নির্বাচিত যে একটি সরকার আমরা দেখতে চাই, সে পথে যাই। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, ওই যে আমরা একটি কথা বারবার বলছি যে ফ্যাসিস্টের মাথা চলে গেলেও এই যে ডালপালাগুলো, এগুলো বিভিন্ন ভাবে বিভিন্ন দিক থেকে উকি দেওয়ার চেষ্টা করে, গর্ত থেকে উঠে আসার চেষ্টা করে। এবং তাদের সাথে আপনি যদি ভালোভাবে ডিল করতে চান, তারা তখন মাথায় উঠে বসে। ওই জায়গায় আপনার মাঝে মাঝে অন্তত তাদেরকে এটা বোঝানোর জন্য যে না, আমরা এখনো আছি এবং প্রয়োজন হলে আবার আমরা রাজপথে নামতে পারি, এটা বোঝানোর জন্য হলেও আসলে মাঝে মাঝে হুঙ্কার দিতে হয়। সার্জিস, খুবই ইন্টারেস্টিং। মানে আমি এরকম শুনছি অনেক সময় পুলিশরা বিপদে পড়ে আপনাদের ডাকে, যে মানে বাংলাদেশের যে মানে আমরা ব্যাপারটা ঠিক এরকম আমরা আমাদের জায়গা থেকে মনে করিনি। আমাদের জায়গা থেকে ব্যাপারটি এরকম মনে হয়েছে, পুলিশ বাহিনীর অধিকাংশ সদস্য কিন্তু এখনো তাদের ওই ভিতরের যে একটি মানসিক বা নৈতিক দুর্বলতার জায়গা সৃষ্টি হয়েছে, তাদের যে কতিপয় সদস্যের যে বর্বরতা কিংবা তাদের যে অতি উৎসাহের কারণে এবং ফ্যাসিস্ট সরকারের দালাল হিসেবে নিজেদেরকে আরো বেশি প্রমোট করা, তুলে ধরার কারণে, ভবিষ্যতে ফায়দা বা সুবিধা নেওয়ার কারণে তারা এই যে বর্বরতাগুলো চালিয়েছে। এবং এটার কিন্তু তারা নিজেরাও এই বর্বরতার অংশ। আমরা দেখেছি অনেক পুলিশ সদস্যের সন্তান মারা গিয়েছে। সেই জায়গা থেকে আসলে তাদের ওই যে নৈতিক যে একটি দুর্বলতা তৈরি হয়েছে মানসিকভাবে, ওই জায়গাটিতে তারা স্ট্রংলি যে কোনো একটি অবস্থা যেভাবে ফেস করার কথা, ওইভাবে তারা অনেক সাহায্য চায়, আমি বলবো না, কিছু কিছু ক্ষেত্রে অথবা অনেক ক্ষেত্রে ওইগুলো ওইভাবে তারা ফেস করতে পারে না। তখন যেটি হয় আসলে যে তাদের ক্ষেত্রে থেকে তখন যে জিনিসটি হয় যে আমরা যদি ওখানে কোনো একটি স্টুডেন্টদের অংশ থাকে, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করি, কিংবা আমাদের সরকারে, অন্তর্বর্তীকালীন সরকারে যে আমাদের 2 জন উপদেষ্টা এবং একজন আমাদের বিশেষ সহকারী রয়েছেন, তারা তাদের জায়গা থেকে কথা বলার চেষ্টা করে, নাগরিক সমাজের সাথে হোক কিংবা শিক্ষার্থীদের সাথে হোক। কিন্তু আমার যেটি মনে হয়
আমি যে বুঝতে পারছি। আসলে এই মুহূর্তে পুলিশের যতটুকু আসলে তাদের জায়গায় স্ট্রং পজিশন দেখানোর কথা ওটি আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। অ্যাবসলিউটলি, এবং অ্যাবসলিউটলি মানে আমি আসলে পুরনো কথা বলতে হয়, সায়ন্তের হয়তো কিছু মনে থাকবে। আমি 2014-15 সালে অসংখ্যবার এরকম ছাত্রলীগের নিয়ে প্রোগ্রাম করেছি, ছাত্রলীগ তুই চাস কি বা ছাত্রলীগের ব্যাপারটা কি, তাদেরকে যখন জানতে চেয়েছি যে তারা কেন পুলিশের কাজ সেটি করতে চাইছে, প্রায় একই উত্তর দিয়েছে সার্জিস আলম। আমার মানে পুলিশ পারছে না বা পুলিশ হচ্ছে না, যাচ্ছে না। একটা জিনিস আপনাকে তাহলে আমি আপনাকে একটা জিনিস আমি আবার জিজ্ঞাসা আসবো করি, আপনার কাছে একটা সার্জিস। বিস্তর পার্থক্য আছে। না, পার্থক্যটা আমি একদম শুনবো, politely পার্থক্যটা আমি এটাতে শুনবো। আমি দ্বিমত প্রকাশ করি। না, না, ঠিক আছে। 2014 সালের না, যে কথা আচ্ছা, আপনি বলছেন, আচ্ছা। আওয়ামী লীগ তখন তার সুসময়ের সর্বোচ্চ মাত্রায়। আচ্ছা। এই টাইমে আওয়ামী লীগের এই যে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন, ছাত্রলোক যদি এই এক্সকিউজ দেয় যে পুলিশ নৈতিকভাবে দুর্বল, মানসিকভাবে দুর্বল, হ্যাঁ। পুলিশ রাস্তায় কাজ করতে পারছে না, এটি কোনোদিনও গ্রহণযোগ্য নয়। Okay. কিন্তু আপনি যদি অভ্যুত্থান পরবর্তী একটি সিচুয়েশন দেখেন, এই জায়গা একদম এটার একদম দৃশ্যমান একটি উদাহরণ রয়েছে। Okay, okay. তাই দুই জায়গার ঠিক আছে। সিনারিও বিস্তর একটি পার্থক্য রয়েছে এই জায়গায়। ঠিক আছে, আমি যখন ফিরে আসবো আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনার বন্ধুরা বা আপনার বড় ভাই অগ্রজ অনুজরা অসংখ্য প্রশ্ন আপনার কাছে পাঠাচ্ছেন, সেই প্রশ্নটা যদি আপনি একটু বলেন যে আসলে সরকারি চাকরিতে বিশেষ করে বিসিএসে এক ধরনের উত্তীর্ণ হয়েও 43 বা 46-এ যাদেরকে বাদ দেওয়া হচ্ছে তাদেরকে কেন বাদ দেওয়া হচ্ছে, এই ব্যাপারে আপনি শুধু ছাত্রলীগ করার কারণে কেউ আর চাকরি করতে পারবে না কিনা, সেই ব্যাপারে যদি আপনি একটু বলেন, সেটা আমরা পরে আসবো আপনার কাছে। আমি 48 দেওয়া হয়েছে এবং রিটেনের মার্কস তার অনেক কম থাকার পরও তিনি এই পরীক্ষাটিতে সামগ্রিকভাবে উত্তীর্ণ হয়েছে। সবারই যারা যেখানে যারা যারা বাদ স্ট্যান্ডার্ড করেছেন, হচ্ছে, যারা আমি বাদ একটু শেষ করেছেন, করি, আমার 2 লাইন লাগবে শুধু। জি। তাদের জায়গা থেকে আরেকটি কথা বলেছে যে স্ট্যান্ডার্ড হচ্ছে 38 থেকে 40, মোটামুটি এরকম স্ট্যান্ডার্ডে পায়। কেউ দেখা গিয়েছে যে কাউকে অন্য দলের একটি পরিচয় আগে থেকে পাওয়া গিয়েছে তদন্ত সাপেক্ষে বা গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে তাকে দেওয়া হয়েছে ভাইভাতে 50-এর ভিতরে 10-15, তার রিটেন অনেক ভালো হয়েছে কিন্তু এরকম দেওয়া হয়েছে। ওকে, তো এই সামগ্রিক বিষয়গুলো তারা তাদের জায়গা থেকে পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্ত দিয়েছে। কিন্তু তারপরও যদি এখানে কোনো রকমের বায়াসনেস থাকে, আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই বলবো, সেটি আমরা সমর্থন করি না। আপনি কি খেয়াল করেছেন যে মানে একজন ছাত্রলীগ নেত্রী যিনি পরীক্ষা দিতে এসেছিলেন তাকে আইন শৃঙ্খলা বাহিনীর সামনেই লাঞ্ছিত করেছেন কতগুলি, মানে আমরা খবরে পড়ছি তারা মহিলা দলের নেত্রী, আমরা খবরে পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের 2 নেতা গ্রেফতার হয়েছেন, এগুলি কি আপনার চোখে পড়ছে, মানে এগুলিকে আপনি কেমনে দেখছেন, ভালো লাগছে আপনার? দেখুন, না, প্রথম কথা হচ্ছে যে পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করেছে। হুম। যদি আমি আমার এই প্রশ্নের উত্তর আসলে পূর্বের জায়গাটিতে রয়েছে, যদি তার বিরুদ্ধে এই যে নৃশংস বর্বরতা আমাদের উপরে চালানো হয়েছে পুরো বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটি চালানো হয়েছে, এই সংশ্লিষ্টতা কিংবা বিগত এই যে রেজিমটি দেখেছি, এই সময়ে তারা ছাত্রলীগের নাম ধারণ করে সাধারণ শিক্ষার্থী বা ভিন্ন মতাদর্শের উপরে যদি অত্যাচার নির্যাতনটি না চালিয়ে যদি থাকে, কেন তাহলে যদি তার কেন সাথে হঠাৎ যদি করে কেন এরকম কিছু করাকে সার্জিস যদি কেন সমর্থন করবো না আমরা আমাদের জায়গা থেকে। সার্জিস কিন্তু যদি কেন আমি 2টা ঘটনা বললাম, আপনি এই 2টা ঘটনা জানেন কিনা, এরকম নিশ্চয়ই আরো 50,000 ঘটনা আছে, আপনি যদি বলছেন কেন, যদি মানে এই 2টা ঘটনা আপনি জানেন কিনা, মানে এই দ্বারা আপনি জানেন অথবা আপনি জানেন না, এইটাই তো হবে, এটার মধ্যে যদি কেন।